কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে 3টি পাহাড় ধস, নারী শিশু সহ 8 জন নিহত। বরিশালে আবাসন কর্মকর্তাকে জোর করে চেকে সই ও নির্যাতন মামলায় গ্রেফতার 2 অভিযুক্তরা দলের কেউ নয়, সংবাদ সম্মেলনে দাবি যুব দলের। দীর্ঘ 1 দশক পর আলোর মুখ দেখছে চট্টগ্রামের আনোয়ারায় চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থানের প্রত্যাশা। এবং গাইবান্ধায় নদী ভাঙনের কবলে বিস্তীর্ণ পাট ক্ষেত, ক্ষতিগ্রস্ত অন্তত 5,000 কৃষক। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। স্বাগত জেলা বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের পৃথক 3টি পাহাড় ধসে নারী শিশু সহ 8 জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসেনের বসত ঘরে পাহাড় ধসে পড়ে। এতে তিনি এবং তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এছাড়া রাজাপালং ইউনিয়নে পাহাড়ি ঢলে আসা মাটি চাপায় একরাম নামে 7 বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। বালুখালীতে পাহাড় ধসে নারী ও শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন উম্মে হাবিবা ও তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও তার ভাই হারুনুর রশিদ। উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে FM সুমন। সুমন, পাহাড় ধসে আহতদের অবস্থা কেমন রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যারা আছেন তাদের সরিয়ে নিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং তারা কোথায় আশ্রয় নিতে পারেন, কি অবস্থা সর্বশেষ জানাবেন বিস্তারিত। ফলে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 8 জন এবং স্থানীয় 1 জন সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। আমরা গতকালকে দেখেছি থেমে থেমে, এর ফলে কিন্তু রাত্রে এক ধরনের আসলে পাহাড় ধসের একটি সংখ্যা ছিল। প্রশাসন বিভিন্নভাবে আসলে সতর্ক করবার চেষ্টা করেছিল তাদেরকে, কিন্তু আমরা দেখেছি তারা আসলে অনেকেই সতর্ক হয়নি কিংবা নিরাপদে সরেনি। আমরা দেখেছি রাতের বিভিন্ন সময়ে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে প্রায় নারী, শিশু এবং একই পরিবারের 3 জন সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আমরা দেখেছি কক্সবাজার সদরের সাত্তারগোনা লাইট হাউস পাড়ার সাত্তারগোনা এলাকায় একজনের মৃত্যু হয়েছে। তিনি 50 বছর বয়সী। তা একই পরিবারের আরও 2 জন গুরুতর আহত হয়েছেন, যেখানে তার স্ত্রী এবং একজন সন্তান রয়েছে। বলে রাখি, গতকাল থেকে প্রায় কক্সবাজারে 150 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে অতি ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আর আহতদের কথা যদি বলি, আহতদের সংখ্যা আসলে অনেক, আর তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে, আপনি যেটি বলছিলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দা যারা আসলে পাহাড়ের চূড়ায় বসবাস করছে কিংবা পাহাড়ের নিচে বসবাস করছে, তাদেরকে সরে যাওয়ার জন্য আসলে প্রশাসন বরাবরই আমরা দেখি যখনই ভারী বৃষ্টিপাত হয় সচেতন করবার চেষ্টা করে। এবারেও তারা আসলে সচেতন করবার জন্য মাইকিং সহ নানানভাবে সতর্ক করবার চেষ্টা করছে। কিন্তু যারা আসলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দা, অনেকে আমরা তাদেরকে দেখি যে তারা আসলে সরতে চায় না, আর ফলে আমরা এরকম ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটি। আর সবকিছু মিলিয়ে আসলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অর্থাৎ 3টি ক্যাম্পে 8 জন সহ স্থানীয় 1 জন, মোট 9 জনের মৃত্যু হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বর্ষা। সুমন, আপনাকে ধন্যবাদ। এখন বর্ষার মৌসুম, প্রতিনিয়তই পাহাড় ধসের ঘটনা ঘটছে। কক্সবাজার থেকে এই বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম। বরিশালে একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে বিকেলে সংবাদ সম্মেলন করে গ্রেফতার দুজন যুবদলের কেউ নয় বলে জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর যুবদলের নেতারা। শনিবার গভীর রাতে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি অফিস কক্ষে ঢুকে প্রতিষ্ঠানটির এমডিকে মারধর ও নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছেন কয়েকজন দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানান, গত ২৭ জুন শনিবার রাতে নগরের বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে একদল লোক প্রবেশ করে আব্দুল আজিজের উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর ও মানসিক নির্যাতন করে জোরপূর্বক ৬টি স্ট্যাম্প ও ব্যাংকের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেন। আমার রুমে ঢুকে আমাকে মারধর শুরু করছে। মারধর করে আমার কাছ থেকে ৭০ লক্ষ টাকার একটা চেক দিয়েছে আর একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আর ২ স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছে। পরে এই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সামাজিক যোগাযোগ তীব্র সমালোচনার পর এই ঘটনায় জড়িত মুস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মহানগরী টপ 10 থেকে উক্ত মামলার এজাহার নামী আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। এদিকে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে আটক দুজন যুবদলের কেউ নয় বলে জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর যুবদলের নেতারা। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে পতিতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। তিনি ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। ৯ নং ওয়ার্ডে যে কমিটি হয় ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে যুবদল নেতা হিসেবে দাবি করায় প্রতিবাদ জানিয়েছেন বরিশাল মহানগর ও জেলা যুবদল। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ, বরিশাল। দীর্ঘ ১ দশক পর অবশেষে আলোর মুখ দেখছে দেশের শিল্পায়ন ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত কৌশলগত মেগা প্রকল্প চট্টগ্রামের আনোয়ারা চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। একনেকে অনুমোদন পাওয়ায় নতুন গতি পেয়েছে ৪,১৮৯ কোটি টাকার এই অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এর ফলে অন্তত $৫০ কোটি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থানের আশা করছে সরকার। জমি অধিগ্রহণ হয়েছিল ২০১৬ সালে, কিন্তু এরপর নানা জটিলতায় দীর্ঘ ১ দশক মুখ থুবড়ে পড়েছিল চট্টগ্রামের আনোয়ারার চায়না অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। তবে সব বাধা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে দেশের অন্যতম কৌশলগত এই মেগা প্রকল্প। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এখন এটি ডানা মেলার অপেক্ষায়। ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পের আওতায় এখানে নির্মাণ হবে ২০,০০০ টন ধারণ ক্ষমতার মাল্টিপারপাস জেটি, ৪ লেনের সড়ক, ৩৩০ মিটার দীর্ঘ সেতুসহ আরও অনেক কিছু। প্রকল্পে চায়না বিনিয়োগ প্রায় ২৫০০ কোটি টাকা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, নতুন এই শিল্পাঞ্চল বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে উৎসাহ দেখাচ্ছেন এবং চায়না যেভাবে ওনার সফরের উৎসাহ দেখিয়েছেন, আমি মনে করি এই প্রকল্প যদি হয় সামাজিক এবং অর্থনীতির দুই দিক থেকে একটা আমাদের এখানে প্রভাব থাকবে। লক্ষাধিক আরো বেশি লোকের কর্মসংস্থান এখানে হইতে পারে, ইকোনমিতে একটা বিপ্লব ঘটবে, এটা বলা যায়। বেনিফিটটা কারা পাবে? বেনিফিটটা আমাদের চট্টগ্রামের মধ্যে পাবে। চট্টগ্রামটাকে একটা হাব হয়ে যাবে। সরকার আশা করছে এখানে $৫০ কোটি বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে। এছাড়া নানা অর্থনৈতিক কর্মযজ্ঞের ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন ঠিকানা হবে চট্টগ্রাম। চাইনিজ ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, তারপরে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ, ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ, সবাই আসছে। বাংলাদেশ এখন ডেস্টিনেশন ফর বিনিয়োগ। সবুজ সংকেত মেলা এই শিল্পাঞ্চলকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বন্দরনগরী চট্টগ্রাম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সময়মতো প্রকল্পটির বাস্তবায়ন হলে তা দেশের শিল্পায়নের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। গাইবান্ধায় নদী ভাঙনের কবলে বিস্তীর্ণ পাট ক্ষেত, ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনার পাশাপাশি ফসলি জমি নদীতে তলিয়ে যাওয়ায় জেলার অন্তত ৫,০০০ কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন ঠেকানো না গেলে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি বড় সংকটে পড়বে। অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।
গাইবান্ধায় কোনোভাবেই থামছে না নদী ভাঙন। প্রতি বছর বর্ষার শুরুতে নদীগর্ভে বিলীন হয় জেলার বিভিন্ন এলাকা। রাস্তাঘাট ও ঘরবাড়ি সহ ভাঙনের কবলে পড়ে বিভিন্ন স্থাপনা। চলতি বর্ষায়ও তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর ভাঙন অব্যাহত আছে। রক্ষা পায়নি ফসলি জমি। এরই মধ্যে তীব্র ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ পাটক্ষেত। পানিতে ডুবে নষ্ট হয়েছে অনেক। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আমাদের এই নদী ভাঙনে পাট আমাদের অনেক ভাঙে গেছে। এখন আমরা মনে করি নিঃস্ব হয়ে গেছি। শোক নদী চলে যাবা নাকছে, ভাঙ্গি ভাঙ্গি যাবা নাকছে। আমার শোকই শেষ হয়ে গেল। 3 থেকে 4 দিনের মধ্যে কাটা যেত, সেই পাটগুলো চলে গেছে নদী বিলীনে। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো উৎপাদন আশা করেছিলেন চাষিরা, কিন্তু আকস্মিক নদী ভাঙন ও পানি বাড়ায় সেই আশা অনেকটাই নিরাশায় রূপ নিয়েছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করা হচ্ছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত চাষিদের দেয়া হবে সহায়তা। পাটনা ভাঙ্গি যাবা নাকছে, নয় খড়ি, নয় পাটাশি, নয় হলো পাটা, নয় সিনটে। দোকানের অবস্থাটা কি হবে সেটা তো আর জানি না। আমার একটা পাটের ভুঁই, সেটাও অর্ধেক যা গেছে, আজও ফের ফাঁদ ধরছে। তাহলে যদি বান্তি উজল্লাও যায়, তাহলে আমরা কি করি, খামো, কি অবস্থা হয়? নদী ভাঙনে পাট মুক্ত হওয়ার সময় নাই। পাট মনে করেন কমলা অবস্থা কার লাগতেছে, বিঘে এসে বিঘে চলে যেতেছে আমাদের এইখানে। আমরা নিমজ্জনের রিপোর্টটা আমরা কালেক্ট করেছি। সেটা হলো প্রায় 60 হেক্টর জমি। নদীর তীরবর্তী যে ফসলগুলি রয়েছে সবগুলি ফসল এই ভাঙনের কারণে যে ফসলগুলি পাশেই পাচ্ছে সেগুলিকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এটার ক্ষয়ক্ষতি আমরা নিরূপণ করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে চরাঞ্চলের ফসলি জমি রক্ষায় এখনই কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি বড় সংকটে পড়বে। 10-12টি জায়গায় এর মধ্যে আমরা কাজ শুরু করেছি। এছাড়া আরো 10 থেকে 12টি জায়গায় আমরা কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করেছি। ঠিকাদাররা মোবিলাইজেশন করছেন, তারা অবস্থান এসে কাজ শুরু করবেন। এর মধ্যে যেসব জায়গায় কাজ শুরু করা হয়েছে এগুলোতে ভবন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বাকিগুলোতে কাজ শুরু হলে ইনশাল্লাহ ভবন প্রতিরোধ করা সম্ভব হবে। তবে আমরা অবকাঠামো যেসব জায়গায় আছে, যেসব জায়গায় প্রতিষ্ঠান আছে, এই জায়গাগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ করছে। চলতি মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর সহ 7 উপজেলায় 14,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে 60 হেক্টর জমির পাট পানিতে তলিয়ে ও নদীগর্ভে বিলীন হয়েছে। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, আপনারই একটি প্রতিবেদন দেখছিলাম এই ভাঙনের খবর। আপনি বেশ কিছুদিন ধরেই আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। তো আজ দেখলাম যে ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি বলছেন? এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ কি বলছে জানাবেন বিস্তারিত। সদা আপনার মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধায় গত 20 থেকে 22 দিন ধরে কিন্তু তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের সাথে পাল্লা দিতে পারছে না ভাঙন এলাকার মানুষগুলো। প্রতিদিন বাড়ছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি, কখনো কখনো আবার কমছে। এই পানি কমা বাড়ার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। নদী ভাঙনের কবলে পড়েছে বিভিন্ন স্থাপনা, ঘরবাড়ি এবং ফসলি জমি। এই ফসলি জমির মধ্যে বিভিন্ন উঠতি বয়সের শাকসবজি যেমন রয়েছে, তেমনি রয়েছে পাটের আবাদ কিন্তু রয়েছে। জেলা কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এবছর জেলায় 13,997 হেক্টর জমিতে পাটের চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে কিন্তু গাইবান্ধার ফুলছড়ি এবং সুন্দরগঞ্জের যে চরাঞ্চল রয়েছে এবং নদী অববাহিকা রয়েছে সেখানে কিন্তু পাটের আবাদ অনেক বেশি হয়ে থাকে। এই এলাকাগুলোতেও যেহেতু নদী ভাঙন অব্যাহত রয়েছে সেহেতু এই এলাকাগুলোতে কিন্তু পাট চাষের অনেক ক্ষতি, ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা অনেক লোকসানের মুখে পড়েছেন বলে আমাকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই পাট চাষ তারা কখনোই আর পুষিয়ে নিতে পারবেন না, যা ছিল তাদের আসলে ভবিষ্যতে চলার একটা স্বপ্ন। তো এই ব্যাপারে কৃষি কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা এখনো মাঠ পর্যায়ে তাদের জরিপ চলছে, তারা জরিপের কাজ শেষ করতে পারেনি। জরিপ শেষ হয়ে গেলে হয়তো তারা বলতে পারবেন যে কতগুলো পাটের জমি ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে কিন্তু ভাঙনের কবলে শুধু জমি জমা এবং ঘরবাড়ি ভিটে মাটি পড়েনি, ভাঙনের কবলে পড়েছে অন্তত বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে রয়েছে ফুলছড়ির চৌমুহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু
ইতিপূর্বেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের কবলে পড়েছে, ভাঙনের মুখে পড়েছে। সেগুলো হচ্ছে উত্তর খাটিয়ামারি, পশ্চিম খাটিয়ামারি সহ আরো 4টি বিদ্যালয় ভাঙনের মুখে পড়েছে। জেলা শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস আমাকে জানিয়েছেন যে এই 4টি বিদ্যালয় তারা ইতিপূর্বে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। সওদা। লুনা, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা থেকে ভাঙন পরিস্থিতির সর্বশেষ তথ্য শুনছিলাম। জেলা বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে। পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপ পায়নি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। নীতিগত সিদ্ধান্তের অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দেশের 6 বিভাগের কোথাও কোথাও আগামী 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। 4 নম্বর সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরের লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই উত্তাল হয়ে উঠছে সাগর। উপকূলীয় জেলাগুলোতে বেড়েছে বৃষ্টির মাত্রা। জেলে নৌকাগুলো তীরে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানায়, রবিবার সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালও বৈরী আবহাওয়ায় ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে এখনো পর্যন্ত বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। একইভাবে নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। লাইফগার্ড কর্মীদের অনুরোধ উপেক্ষা করে অনেকে নামছেন সাগরে। এতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সমুদ্রের উত্তালতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে লাল পতাকা দিয়েছি এবং আমাদের লাইফগার্ড সদস্য যারা আছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু হুইসেল দিচ্ছে, মাইকিং করছে এবং কমিউনিকেশন করছে পর্যটক যারা আছে তারা যাতে কোনোভাবে দূরে না যায়। না আসাটাই বেটার আর কি। আমি এসে বুঝতে পারছি এতটা সিরিয়াস বা এত ইয়ে থাকবে সেটা বুঝতে পারিনি আসার আগে। সতর্ক সংকেত দেখানো হয়েছে, তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমরা সতর্ক থেকে আমরা এনজয় করছি। উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সাগর ফুঁসে উঠে তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। মাছ ধরা ট্রলার সহ নৌযানগুলো নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। ভয়াবহ বৃষ্টি হইতে এসে পানিতে ভরে যায়, চলাফেরা করতে পারতেছি না। বৃষ্টিতে বাসা কিনে বাইরে যায় না, কোনো বেচা কিনে নেই কিছু না। নোয়াখালীর হাতিয়ায় ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাতিয়ার সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় দরকারেও গন্তব্যে বের হতে পারছে না অনেকে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌ যোগাযোগ। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, আমরা একটি প্রতিবেদন দেখছিলাম লঘুচাপের, তো সমুদ্রপাড়ের মানুষের জন্য তো বেশি ঝুঁকিপূর্ণ বিষয়টি এবং এটি নিম্নচাপে পরিণত হয়েছে। জেলেরা নিশ্চয়ই এই বিষয়টি অবগত রয়েছেন, তারা কি নিরাপদ আশ্রয়ে চলাচল করছে কিনা, সর্বশেষ কী পরিস্থিতি জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রতিবেদনের শুরুতেই যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু থেমে থেমে কখনো ভারী বর্ষণ, আবার কখনো কিন্তু ঝিরিঝিরি, আবার কখনো হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু অব্যাহত আছে। এবং এখন বর্তমানে কিন্তু বৃষ্টি নেই। কিছু সময় আগে ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকলো, এখন বর্তমানে বৃষ্টিপাত নেই। আর একটি বিষয় হচ্ছে যে এখন কিন্তু নদীতে ভাটা চলছে এবং সমুদ্রে কিন্তু হচ্ছে জোয়ার শুরু হয়েছে, সমুদ্র জোয়ার চলছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আবার কিন্তু শুরু হয়েছে। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে জেলেদের অবস্থা, জেলেরা কিন্তু সমুদ্র উত্তাল থাকায় আরো বেশ কয়েকদিন আগেই কিন্তু তারা ঘাটে ফিরেছে। বিশেষ করে যে সকল মৎস্য বন্দর রয়েছে, যেমন আলিপুর, মহিপুর সহ পটুয়াখালী জেলার কলাপাড়া, রাঙ্গাবালি এবং হচ্ছে যে গলাচিপার যে মৎস্য ঘাটগুলো রয়েছে,
সেই মৎস্য ঘাটে কিন্তু নিরাপদ আশ্রয় কিন্তু জেলেরা রয়েছে। পাশাপাশি যারা একেবারে মোহনায় মাছ ধরছে তারাও কিন্তু এখন নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং অনেক সময় যখন সমুদ্র উত্তাল থাকছে তখন কিন্তু তারা সমুদ্রে নামছে না এবং নিরাপদ আশ্রয় থেকে কিন্তু মাছ শিকার করছে। যেহেতু তাদের একটি জীবিকার উৎস, আয়ের উৎসই হচ্ছে যে সমুদ্র, যার কারণে তারা কিন্তু সমুদ্রের কাছাকাছি থেকে আবহাওয়া অধিদপ্তরের যে নির্দেশনা রয়েছে সেটি মেনেই কিন্তু তারা মাছ শিকার করছে। এখন বর্তমানে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখন নদীতে কিন্তু ভাটা চলছে, পাশাপাশি সমুদ্রে জোয়ার শুরু হয়েছে এবং পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি কিন্তু করে রেখেছে এবং সেটি কিন্তু বলবৎ রয়েছে। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য শুনছিলাম। উত্তরাঞ্চলের দন্ত চিকিৎসার অন্যতম ভরসা রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। ৩ দশকের বেশি সময় ধরে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম চালালেও পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজের রূপ পায়নি এখনো। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল থাকলেও শুধুমাত্র নীতিগত সিদ্ধান্তের অভাবে আটকে আছে কলেজে উন্নতিকরণের উদ্যোগ। 1989-90 শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পুরাতন সদর হাসপাতাল ভবনে স্থানান্তরিত হয় এর কার্যক্রম। বর্তমানে এখানে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদান চলছে, অন্যদিকে প্রতিদিন শত শত রোগীকে দাঁতের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন বিশেষায়িত চিকিৎসার জন্য। অবকাঠামো সহ প্রয়োজনীয় অনেক কিছুই থাকার পরও বছরের পর বছর পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজের দাবি বাস্তবায়ন হচ্ছে না। দাবি আদায়ে বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছেন এখানকার শিক্ষার্থী, চিকিৎসক এবং সচেতন নাগরিকরা। আমাদের অবকাঠামোগত উন্নতি হবে, মানে ডেন্টাল চেয়ার বা ডেন্টাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা সরকার থেকে পাবো, আর পেশেন্টের ভোগান্তি এক্ষেত্রে কম হবে। আর স্টুডেন্ট হিসেবে আমাদের যে সুবিধাটা হবে যে আমাদের শিক্ষাটা বা রোগীকে সেবা দেওয়ার যে অ্যাবিলিটিটা সেটা বৃদ্ধি পাবে। দাঁত ব্যথা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যথা। এই ব্যথার রোগীকে আমরা 4 মাস পরে ডেট দিই। কারণ কি? কারণ আমরা অসহায়। এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, শুধুমাত্র ডেন্টাল কলেজ না করার কারণে আমাদের যে প্রশাসনিক, অবকাঠামোগত, একাডেমিক যে স্বাধীনতা সেটা আমরা পাচ্ছি না। দক্ষ চিকিৎসকের কোনো অভাব নেই এই ডেন্টাল ইউনিটে, কিন্তু কিছু যে অবকাঠামোগত অভাব, যেমন রুট ক্যানেল করার পরে ক্যাপ পরানোর যে বিষয়টা, সেটা এই ডেন্টাল ইউনিটে সম্ভব হচ্ছে না। সেটার কারণে রোগীকে বাইরে গিয়ে এই চিকিৎসাটা নিতে হচ্ছে। চিকিৎসকরা জানান, পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হলে আসন সংখ্যা বাড়বে, আধুনিক চিকিৎসা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চলের মানুষের বিশেষায়িত দন্ত চিকিৎসা আরও সহজলভ্য হবে। আর রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ জানালেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলেই এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। কলেজ হলে আমাদের রোগীর সেবার মান বাড়বে এবং হচ্ছে যে আমাদের শয্যা সংখ্যা বাড়বে, প্লাস আমাদের আউটডোর সেবার যে যতগুলো আমাদের ফ্যাসিলিটিস প্রয়োজন, ওষুধপত্র এবং ইমেচার সামগ্রী, এটি কিন্তু আমাদের অপ্রতুল। রোগীরা অনেক সময় আমাদের সঙ্গে বিরূপাচরণ করে, আমরা কিন্তু তাদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। ডেন্টাল কলেজ হলে সুবিধা হবে কি, এটা একটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, আর ওদের জন্য অর্থনৈতিকভাবে আলাদা কোনো সরকারের চাপ থাকবে না, কেননা ওখানে যে অবকাঠামো এবং যে অর্গানোগ্রাম আছে ওটা দিয়েই মানে ডেন্টাল কলেজ হওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রাজশাহীতে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিটি নতুন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের। আর এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখো মানুষের দন্ত চিকিৎসা সেবায় নতুন এক অধ্যায়ের সূচনা হবে। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে টয়লেট আছে, তাতে সিট কিনে নেই। পানির ব্যবস্থাও অপ্রতুল। অপরিচ্ছন্ন টয়লেটে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েন বিড়ম্বনায়। তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে এমন টয়লেটের দুর্দশা। শৌচাগারগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতাল আশপাশের দক্ষিণ পশ্চিমের 4 জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা। প্রতিদিন এখানে সেবা নিতে আসে শতাধিক রোগী ও তাদের স্বজন। তবে গুরুত্বপূর্ণ এই হাসপাতালের টয়লেট দেখলে হতাশ হতে হয় তাদের।
হাসপাতালে শৌচাগারে নেই দরজা, সিটকিনি, নেই পর্যাপ্ত পানি, চরম দুর্গন্ধ, ময়লা আবর্জনার স্তূপে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। দুইটা টয়লেটের একটা বন্ধ, দুইটা গোসলখানা, একটারও দরজা নেই। প্রত্যেকটা বাথরুমে একই অবস্থা, ওখানে গেলে অসুস্থ হয়ে যাবে এমন অবস্থা। বদনা নাই, আবার যে একটা দরজা আছে তার সিট কানে নাই, ধৈর্য বসে থাকতে হয়, মানে খুবই বেহাল দশা। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, অব্যবস্থাপনার কারণে টয়লেটের এমন দুরবস্থা। দ্রুত সংস্কারের দাবি তাদের। বাথরুমে একবারে ভরে গেছে, ওর ভিতরে যাওয়ার কোনো পরিবেশই নাই। পরিষ্কার করে না মনে হয়, মনে হয় পরিষ্কার করলে তো পরিষ্কার থাকবেই। ফায়ার ডিপার্টমেন্টে আছে অথবা মেট্রো ডিপার্টমেন্টে যারা আছে তারা যেন এই জিনিসটা সুন্দরভাবে একটু পরিবেশ করে। ভালো মতন সবাই যেন আমরা আসলে স্বাস্থ্যসম্মত যেটা আমরা পরিবেশ চাই। অতিরিক্ত রোগীর চাপ ও পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা না থাকায় এমন অবস্থা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিগগির সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। প্রতিনিয়ত রোগী থাকে 3 গুণ, কোনো সময় 3.5 গুণ মতো রোগী থাকে। রোগীরা এই বাথরুম ব্যবহার ঠিকমতো করতে না পারার কারণে, তাদের বিভিন্ন খাবার দাবার উচ্ছিষ্ট ফেলার কারণে আমাদের বাথরুমগুলোর অবস্থা অত বেশি সন্তোষজনক নয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এটা সন্তোষজনক করার জন্য। শুধু আশ্বাস নয়, দ্রুত টয়লেট ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দেখছিলাম কুষ্টিয়ার হাসপাতালের বেহাল দশার অবস্থা। আমরা একটু কুষ্টিয়া থেকে ঘুরে আসি, সেখানে আছেন সোনি আজম। সোনি, হাসপাতালের টয়লেটের দেখলাম খুবই শোচনীয় অবস্থা। এখানে দেখছি যে রোগীর সাথে যে স্বজনরা আসবেন, সুস্থ স্বজনরা আসলে তারাও অসুস্থ হয়ে পড়বেন। হাসপাতাল কর্তৃপক্ষ এসব বিষয়ে কি বলছেন? দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা কুষ্টিয়া সহ আশপাশের অন্তত 3 থেকে 4টি জেলার লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয় স্থল এই কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিনই শত শত রোগী এবং তাদের স্বজনরা চিকিৎসা নিতে আসে। কিন্তু চিকিৎসা নিতে আসলে তাদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কুষ্টিয়ার এই সদর জেনারেল হাসপাতালের টয়লেট ব্যবস্থা। টয়লেটে নেই কোনো দরজা, সিটকিনি, নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা। টয়লেটগুলো একেবারে ময়লার স্তূপে পরিণত হয়েছে। দুর্গন্ধ সহ কিন্তু রোগী এবং স্বজনদের এই হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাদের কিন্তু দুর্বিষহ জীবন হয়ে ওঠে এই টয়লেট ব্যবস্থাপনার কারণে। টয়লেটে কিন্তু পর্যাপ্ত টয়লেট নাই, তার উপরে কিন্তু টয়লেটের বিভিন্ন স্থানে কিন্তু টয়লেট যেগুলো আছে টয়লেটের কমোড সহকারে কমোড প্যান্ট সহকারে তাদের সেই ব্যবহার করার একদম অনুপযোগী এবং প্রচন্ড দুর্গন্ধে কিন্তু একদম চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজন তাদের কিন্তু অসুস্থ হয়ে পড়ছে শুধুমাত্র এই টয়লেটের কারণে। টয়লেটের যে অব্যবস্থাপনা সেই বিষয় নিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই সেই খোঁড়া অজুহাত, জনবল সংকট এবং রোগীর জনবল সংকট সহ নানান অজুহাত তারা দেখাচ্ছেন এবং সেই সাথে তারা বলছেন যে খুব শীঘ্রই এই টয়লেট ব্যবস্থাপনা তাড়াতাড়ি তারা ঠিক করবে এমনটি জানাচ্ছিলেন। তবে রোগীর স্বজনরা বরাবরই বলছেন যে রোগীর সাথে যারা স্বজনরা আসেন তারা বলছেন যে এমনিতেই চিকিৎসার ব্যবস্থা একেবারে ভঙ্গুর, তারপরে টয়লেটের অবস্থা একেবারেই এই দুর্গন্ধ এবং বর্জ্যর স্তূপে পরিণত হয়। এই চিকিৎসা সেবা একদিকে যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে রোগীর স্বজনদের কিন্তু চিকিৎসা নিতে তাদের ব্যাহত হচ্ছে। তারা কিন্তু বরাবরই জানাচ্ছেন যে এই টয়লেটের অবস্থা এতটাই খারাপ যে সুস্থ মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসলেই তারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো সৌদা, এই ছিল আমার কাছে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালের টয়লেট ব্যবস্থার খবর। তো এই সৌদা। সনি, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার হাসপাতালের বেহাল দশার সর্বশেষ তথ্য শুনছিলাম।
দেশে সবশেষ 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 7 শিশু মারা গেছে। এতে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে 738 জনে দাঁড়িয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়, গত একদিনে নতুন করে হাম শনাক্ত হয়েছে 93 জনের, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 645 শিশু। সবশেষ 24 ঘন্টায় 106 জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে 12,632 জনের হাম শনাক্ত হলো। গত 15 মার্চ থেকে হামে মৃত্যুর হিসেব রাখা শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 645 শিশু। নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছে 93 জন। জেলা বুলেটিনে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে নাটোরের নন্দকুজা নদী। পৌরসভার বর্জ্য নিয়মিত ফেলায় পলি জমে ভরাট হয়ে গেছে নদী। দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে নাটোরের গুরুদাসপুরের নন্দকুজা নদী। অপরিকল্পিতভাবে নদীর দুই তীরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। পাশাপাশি আবর্জনার স্তূপ ও পলি জমে ভরাট হয়ে গেছে নদী। ফলে বর্ষায় নেই নদীতে চিরচেনা স্রোত। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে নন্দকুজা নদী। একসময় সারা বছর পানিপূর্ণ থাকত নন্দকুজা নদী, এখন বর্ষা মৌসুম ছাড়া প্রায় শুকনো থাকে। নাটোরের গুরুদাসপুরের নদীটি দখল, দূষণ ও নাব্যতা সংকটে ধুঁকছে। স্থানীয়দের অভিযোগ, গুরুদাসপুর পৌরসভার বর্জ্য নিয়মিত নদীর তীরে ও নদীতে ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। যে পরিমাণ ভ্যাট ট্যাক্স দেওয়ার কথা, আমরা সেই পরিমাণ ভ্যাট ট্যাক্স নাগরিকরা পরিশোধ করি, কিন্তু আমাদের যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা ছিল আমরা সেই সেবাগুলো পাই না। আমরা নন্দকুজা নদীতে ছোটবেলা থেকে অনেক ঘোরাঘুরি করছি, পিকনিকে গেছি। এদিক দিয়ে নদী অনেক রূপ ছিল, অনেক সুন্দর ছিল, বিশাল নদী ছিল, এখন পানি চলাচল করে না। পৌরসভার বর্জ্য আমাদের এই নন্দকুজা নদীর ভেতরে ফেলে নদীটাকে দূষণ করে শেষ করে ফেলতেছে। প্রকৃতি ও জীবন রক্ষা ফাউন্ডেশনের নাটোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজা বলেন, নদীটির বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দূষিত পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভারী ধাতু মিশে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। পৌরসভার মতো একটি প্রতিষ্ঠান যাদের ময়লা ফেলার কোনো আবর্জনা ফেলার ডাস্টবিন বা ভাগাড় নেই, তারা নিয়ে যে প্রতিনিয়ত নদীতে পানি ফেলবে, এই ময়লা ফেলবে, এটি আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশনের আবেদন করা হয়েছে। এছাড়া নন্দকুজা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়লা নিষ্কাশনের একটা সুন্দর ব্যবস্থাপনা থাকা দরকার, সেটা অলরেডি আমরা জায়গা পছন্দ করেছি। সেটা আমরা পছন্দ করে মিনিস্ট্রিতে পাঠানোর যে প্রসেসগুলো সেগুলোর মধ্যে আছে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা একটা ডাম্পিং স্টেশন করার একটা অনুমোদন পাব। নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। ময়মনসিংহের একটি বাসা থেকে রাজীব আহমেদ রুবেল ওরফে রুবেল নামের এক যুবকের গলা কাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা 2টার দিকে নগরের 36 বাড়ি কলোনি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানান, নিহত রাজীব আহমেদ রুবেল 36 বাড়ি কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন। সকাল 10:30টার দিকে রুবেলকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের আগে সড়কে নিহতের চাচাতো ভাইয়ের মোটরসাইকেল আগুনে পুড়ে দেওয়া হয়। নিহত রাজীব আহমেদ স্থানীয়ভাবে কাল্লা রুবেল নামে পরিচিত। তিনি নগরের RK মিশন রোড এলাকার আব্দুল হামিদের ছেলে। তার মাথার কাছে একটি মদের বোতল পাওয়া যায়। তার বিরুদ্ধে রনি ও সজল নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। রাজশাহী নগরীতে রিকশা চালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শাহ মখদুম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে সিটি হাট এলাকায় এক রিকশা চালককে মারধর করে টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নগরের চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে RMP।
মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার স্যার শামুকদম থানাকে নির্দেশ দেন তৎক্ষণাৎ এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট 6 জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করে। এই কিশোরদের মধ্যে বিগত সময়ে কোনো একটা বিষয় নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের জেদ ধরেই তাকে এই মারপিটটা করা হয় এবং তার রিকশা ভাঙচুর করে এবং তার তথ্য মতে তার কাছে থাকা 20,000 টাকা ছিনিয়ে নেয়। নারায়ণগঞ্জের 2,500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে ইনজেকশন দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বিএনপির 20 থেকে 30 জন নেতাকর্মী জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা আবদুল্লাহ আল কামালকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত চিকিৎসককে উদ্ধার করে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে দুপুরে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। সিভিল সার্জন জানান, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, তবে 2,500 থানার ওসি জানান এখনো কোনো লিখিত অভিযোগ পাননি তারা। নাটোরের সিংড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে তুলে নিয়ে আটকে রেখে মারধরের মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। পরে পুলিশের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী মামুন জানান, দুপুরে ব্যাংক থেকে টাকা তুলতে যাওয়ার সময় শোরকুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন লোকজন সহ তাকে তুলে নিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন চালান। 5 আগস্টের পর মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় জয়নাল তার উপর ক্ষুব্ধ ছিলেন বলে জানান নির্যাতিত এই নেতা। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।